বন্দে পুরুষোত্তমম জয় গুরু। দিনটা ছিল 25শে জানুয়ারি, সম্ভবত 1974 সাল। প্লাইমাউথ গাড়ি এসে দাঁড়ালো নদিয়া জেলার চামটা মহিলা ক্যাম্পের গেটে। গাড়ি থেকে সামান্য মুখ বাইর করে একজন গুরু গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কোন দিকে যেতে হবে? সঙ্গে সঙ্গে কয়েক শত উৎসুক বালক বালিকা পথ দেখানোর জন্য প্লাইমাউথের সামনে দৌড়ে দৌড়ে যেতে লাগলো। অনেকটা রাস্তা আসার পর মহিলা ক্যাম্পের অফিসের সামনের মাঠে এসে তাদের দৌড় শেষ হলো। প্লাইমাউথ গাড়ি থেকে নামলেন সৎসঙ্গের আচার্যদেব, সুসজ্জিত শ্রী শ্রী বরদা। নেমেই এগিয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী বর্মার প্রতিকৃতির দিকে। আভূমি প্রণাম করে তার নির্দিষ্ট আসনে গিয়ে বসলেন তিনি। সমবেত ভক্তবৃন্দ তাকে প্রণাম করতে লাগলেন। তিনি সকলের কুশলাদি জিজ্ঞাসা করছেন, নানা সমস্যার সমাধান করার ফাঁকেই জানতে চাইলেন এখানকার কথা, কেমন করে এই আয়োজন হয়েছে তার কথা। এবার আসি এই সমস্ত আয়োজনের কথায়। আয়োজন খুবই সামান্য। এটা মহিলা ক্যাম্প। স্বামী পুত্র আপনজন হারিয়ে অনাথ শিশুদেরকে নিয়ে পূর্ববঙ্গ থেকে যেসব মায়েরা পশ্চিমবঙ্গে এসেছেন, সরকার তাদের জন্যই মহিলা ক্যাম্প তৈরি করেছেন। এখানে বহু মানুষ শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত, কিন্তু বেশিরভাগ মানুষই ঠাকুরবাড়ি যাওয়া হয়ে ওঠেনি। কারণ স্বামীহারা মায়েরা সরকারি সাহায্যে অনাথ শিশুদের নিয়ে কোনো ক্রমে বেঁচে আছেন। এর ভিতর থেকে ভাড়া জোগাড় করে দেওঘরে যাওয়া তাদের জন্য প্রায় দুরূহ। কিন্তু ঠাকুরবাড়ির দর্শনের ইচ্ছা সকলেরই খুব। তাই কেউ কখনো ঠাকুরবাড়ি থেকে এলে তারা ব্যাকুল হয়ে সবাই জিজ্ঞাসা করে ঠাকুরবাড়ির কথা। এরই মধ্যে ঋত্বিক দাদাদের কাছে শোনা গেল শ্রী শ্রী বরদা নাকি মুর্শিদাবাদ জেলার রামপাড়ায় এসেছেন। ফিরে যাবেন ক্যাম্পের পাশের রাস্তা দিয়ে। শোনা মাত্রই সকলের সমবেত অন্তরের প্রার্থনা, তিনি যদি দয়া করে এখানে একটু দাঁড়ান, তাহলে আমরা সবাই দর্শন করে ধন্য হতে পারি। সকলের এই নিবেদনটুকু পৌঁছে দেওয়ার জন্য তারা একটি প্রতিবন্ধী ঘোড়া দাদাটিকে রামপাড়ায় পাঠালেন। সহপ্রতিঋত্বিক সনাতন হরপালদার সঙ্গে যখন ট্রেনে রেজিনগরে নেমে হেঁটে রামপাড়ায় গিয়ে পৌঁছেছিলেন, তখন ওই প্রতিবন্ধী দাদাটির হাতে যে লাঠি ছিল, সেই লাঠির চাপে তার হাতে যে ফোস্কা পড়ে গেছিল, সেই ফোস্কাগুলো গলে জল হয়ে গেছিল। কেননা ওই প্রতিবন্ধী দাদাটিকে লাঠির সাহায্যে হাঁটতে হয়। ওখানে গিয়ে প্রতিবন্ধী দাদাটি শুনলেন শ্রী শ্রী বরদার নাকি শরীর ভালো নেই, দর্শন হবে না। বারান্দায় বসে ওই প্রতিবন্ধী দাদাটি অঝরে কাঁদছিলেন। একজন এসে বললেন, এখানে শব্দ করবেন না। প্রতিবন্ধী দাদাটি বাইরে থেকেই প্রণাম করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন। কষ্ট হচ্ছিল তার নিজের ভাগ্যের কথা ভেবে। তিনি এমনই অভাগা নিজেকে মনে করছিলেন যে প্রার্থনাটুকুও তিনি নিবেদন করতে পারলেন না, এই মনে করে কত কিছুই না তার মনে হচ্ছিল। হঠাৎ পিছনে একটা শব্দ, ছোট্ট শব্দ হওয়ায় প্রতিবন্ধী দাদাটি ঘুরে ঘরের দিকে তাকালেন। তিনি দেখলেন দরজাটা খুলে গেল। কয়েকজন ইঙ্গিত করে প্রতিবন্ধী দাদাটিকে চলে যাবার জন্য বলল। তিনি তো চলেই যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই ওই প্রতিবন্ধী দাদাটি শুনলেন ঘরে ভেতর থেকে কে যেন ডাকলেন। প্রথমে তিনি বুঝতে পারেননি, কিন্তু পরে পরিষ্কার শুনতে পেয়েছিলেন যে কেউ নাকি বলছেন, এই ওই লাঠিওয়ালা ছেলেটাকে ডাকতো। তাই প্রতিবন্ধী দাদাটি দৌড়ে তার কাছে গিয়ে প্রণাম করলেন। তিনি বললেন, কিরে, কিছু বলবি? প্রতিবন্ধী দাদাটি শুনে মায়েদের আকুতির কথা জানালেন। শুনে সমবেত সকলে ওখানে রাগ করছিলেন বটেই, কিন্তু তিনি একটু হাসলেন। তারপর বললেন, শরীরটা ভালো নেই, তবু পরমপিতার ইচ্ছা হলেই যাব।
রেডি থাকিস, সকলের সঙ্গে কথা বলে নিস। আবার চোখের জলে ওই প্রতিবন্ধী দাদাটি প্রণাম করলেন। রামপাড়া থেকে ফিরে এসেই ক্যাম্পের মায়েরা সবাই উন্মুখ হয়ে ছিলেন যে কি হলো ওইখানে সেই কথা জানবার জন্য। সব কথা শুনে প্রবীণা হাস্যবালা মজুমদার মা বললেন, তাহলে তো এক্ষুনি সব ব্যবস্থা করা দরকার। কিন্তু কি ব্যবস্থা করবে তা কারো প্রায় পরিষ্কার জানা ছিল না। তাই সবাই মিলে আবার ওই প্রতিবন্ধী খোড়া দাদাটিকে কৃষ্ণনগর স্বস্তি শিবিরে পাঠালেন পরামর্শ নেবার জন্য। তারা ওই প্রতিবন্ধী দাদাটিকে বলে দিলেন, বড় প্যান্ডেল করতে হবে, নতুন চৌকি বিছানা দিয়ে বসার জায়গা করতে হবে। অসহায়ভাবে মায়েদের কাছে সেসব কথাগুলো ওই প্রতিবন্ধী দাদাটি তুলে ধরলেন। তারা যেন আরও উৎসাহিত হলেন। এখানে কোনো ডেকোরেটর নেই, প্রায় 4 থেকে 5 মাইল দূরে শহরে ওই ডেকোরেটর ডেকে আনতে গেলে তা প্রায় অনেক টাকা দরকার। তবুও মায়েরা বললেন, আমাদের ঘরে যে সামান্য কাপড় চোপড় আছে আমরা তা দিয়েই সকলে মিলে প্যান্ডেল করে ফেলবো। যেমন বলা তেমনি কাজে দীক্ষিত অদীক্ষিত সকল ক্যাম্পবাসী পরম উৎসাহে লেগে গেলেন, যার যা কাপড় আছে ইত্যাদি তা সব কিছু নিয়ে। উৎসাহ দেখে ক্যাম্প ইনচার্জ কিছু বাঁশ জোগাড় করে দিলেন। মায়েদের সঙ্গে ছেলে মেয়েরাও লেগে গেল কাজ করতে। সময় বেশি নেই যে, প্রায় সমস্ত কিছুই ভুলে দিন রাত কাজ করছে সবাই। বিদ্যুতের আলো নেই সেখানে, কিন্তু তাতে কিছু যায় আসে না। তারা হ্যারিকেন জ্বালিয়ে প্যান্ডেল করছেন। তিনি কৃষ্ণনগরে চলে এসেছেন এ কথা শুনে দেখতে দেখতে ক্যাম্প গেট থেকে অফিসের মাঠের দুপাশ পুরো পরিষ্কার হয়ে গেল। চারিদিকে যেন উৎসবের আনন্দ। দু চোখ ভরে ওই প্রতিবন্ধী দাদাটি দেখছেন আর বিস্ময়ে অভিভূত হয়ে ভাবছেন, এ কি করে সম্ভব? সকলের অন্তরের আন্তরিকতায় যেটুকু গড়ে উঠেছে আজ তার আগমনে তা পূর্ণতা পেয়েছে, ধন্য হয়েছে। তাকে ঘিরে আনন্দে আবেগে কেউ হাসছে, কেউ কাঁদছে, আবার অনেকে দৌড়াদৌড়ি করছে। সকলেরই চোখে মুখে দীপ্ত আভা। দেখতে দেখতে শ্রী শ্রী বরদা প্রায় 2 ঘন্টা বসলেন। মায়েরা ভোগের জন্যে যে সামান্য আয়োজন করেছেন তিনি সাগ্রহে গ্রহণ করে বিলিয়ে দিলেন সবার মধ্যে। সকলকে বললেন, এখানে এসে দয়াল ঠাকুরের দয়া অনুভব করছি। আপনারা সবাই দেওঘরে ঠাকুরবাড়ি যাবেন কষ্ট করে। ঠাকুরবাড়ি গেলে খুব আনন্দ পাবেন আপনারা। ঠাকুরের চরণে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। প্রতিবন্ধী খোড়া দাদাটিকে ডেকে শ্রী শ্রী বরদা বললেন, ঠাকুরবাড়ি যাবি কবে? তাড়াতাড়ি গেলে আমার ভালো লাগবে, তোর সঙ্গে কথাও আছে। এইভাবে তার সঙ্গে আলাপ এর আগে তো কখনো হয়নি। এর আগে ওই প্রতিবন্ধী দাদাটি ঠাকুরবাড়ি গেছেন, কিন্তু কখনো এমন অন্তরঙ্গ আলাপের সুযোগ ঘটেনি। তাছাড়া এই প্রথম তিনি কারোর সঙ্গে কথা বললেন যিনি তার পা কেমন করে কেটে গেছে সেটা জিজ্ঞাসা করেননি। ওই কথাটা কেউ জিজ্ঞাসা করলেই প্রতিবন্ধী দাদাটির খুব অস্বস্তি বোধ হতো। গাড়ি থেকে মুখ বাড়িয়ে শ্রী শ্রী বরদা বললেন, এখানে এসে খুব খুব ভালো লাগলো। গাড়ি চলতে শুরু করলো। পুরুষোত্তমের জয়ধ্বনির সঙ্গে প্রিয়জনকে বিদায় দিতে গিয়ে সবাই কাঁদতে লাগলো। গাড়ি দাঁড়িয়ে গেল। শ্রী শ্রী বরদা নামলেন, বললেন, এমন করে সকলে কাঁদলে আমার খারাপ লাগবে না? বরং সকলে মিলে ঠাকুরকে নিয়ে আনন্দ করুন, কীর্তন করুন, সৎসঙ্গ করুন। বলে ছলো ছলো চোখে আবার গাড়িতে উঠলেন। তার প্রণামীর কথা বলতেই বললেন, এখানে সব টাকা রেখে গেলাম, কাছাকাছি কোথাও ঠাকুরের কেন্দ্র করতে পারলে ভালো হয়। পরবর্তীকালে তার ইচ্ছেতেই চামটা হরিশপুরে ঠাকুরের কেন্দ্র মন্দির হয়েছে। এমন ছিলেন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।